আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুইটা বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ, যেখানে গদ্য এবং কবিতা উল্লেখ করা হয়েছে, এবং একই সাথে সহপাঠ হিসেবে যেটা আছে দুইটা একটা করে উপন্যাস এবং নাটক রয়েছে। আর এই দুইটা বই সম্পর্কে আজকে আলোচনা করব। এই দুইটা বই হচ্ছে গিয়ে এইচএসসি বাংলা প্রথম পত্রের 100 নম্বরের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে সাহিত্য পাঠ, গদ্য ও কবিতা। এখানে কি কি বিষয় কিংবা কি কি গদ্য কবিতা আছে সেটা একটু দেখি। এটা হচ্ছে অধ্যাপক ডক্টর মাহবুবুল হক স্যারের সম্পাদনা, এবং এখানে যারা সংকলক আছেন তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে এইচএসসি 25 ব্যাচ পর্যন্ত ছিল হচ্ছে শর্ট সিলেবাস, কিন্তু বর্তমানে এটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ থেকে এবং হচ্ছে এইচএসসি 27 ব্যাচ থেকে ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। সে কারণে আসলে পুরোটাই আসলে তাদেরকে পড়তে হবে যারা বর্তমানে হচ্ছে সেকেন্ড ইয়ারে আছে এইচএসসি 26 ব্যাচ, এবং ফার্স্ট ইয়ারে উঠবে হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। দেখো তোমাদের হচ্ছে সিলেবাসে কী কী গদ্য রয়েছে। এখানে দেখো 1 থেকে শুরু করে 30টা গদ্য। তো কিছু কিছু আছে যেগুলো স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসে ছিল। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে গিয়ে 25 ব্যাচের শর্ট সিলেবাসে ছিল। এবং এখানে 1 থেকে 30 পর্যন্ত কিন্তু তোমাদের পড়তে হবে না। এখানে হয়তো তোমাদের ফুল সিলেবাসে হয়তো 10টা বা 12টার মতো গদ্য থাকবে। এখানে টোটাল 30টা দেওয়া আছে, বা আরও একটু বেশি হতে পারে। ফুল সিলেবাসে হয়তো ধরো 12 থেকে 15টার মতো গদ্য থাকতে পারে। সেটা আমি হয়তো একটু পরে হয়তো তোমাদেরকে জানাতে পারবো, নতুন একটা ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করে বলবো। আপাতত তোমরা দেখে নাও যে তোমাদেরকে কি কি পড়তে হতে পারে। যেমন এখানে অপরিচিতা গল্পটা অবশ্যই থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপর হচ্ছে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা অবশ্যই থাকবে। এরপর হচ্ছে গিয়ে আহ্বান বিভূতিভূষণ, আমার পথ কাজী নজরুল ইসলাম। এরপর মানব কল্যাণ আবুল ফজল, জীবন বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী। এরপর হলো বায়ান্নর দিনগুলো, এটা বাদ দেওয়া হয়েছে। একটি তুলসী গাছের কাহিনী হয়তো থাকতে পারে। তারপর রেইনকোটটা অবশ্যই থাকবে, নেকলেস থাকতে পারে, গিদা মুখোশ এটা অবশ্যই থাকবে। এরপর আরও কিছু হয়তো থাকতে পারে। এরপর আমরা দেখে নেব যে কবিতা কী কী দেওয়া আছে। দেখো তোমাদের হয়তো টোটাল 30টা এখানে কবিতা ইনক্লুড করা হয়েছে, কিন্তু তোমাদের হয়তো যেগুলো শর্ট সিলেবাসে ছিল সেগুলো হচ্ছে এখানে স্টার দেয়া, এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আর তোমাদের হয়তো আরেকটু বেশি থাকতে পারে, মনে করো যে 12টা বা 15টার মতো, বা 12-13টায় হয়তো থাকবে তোমাদের কবিতা। সেটা আমি তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি নিশ্চিত হয়ে তারপরে জানিয়ে দেব। এইটাই হলো তোমাদের বই। আর তোমরা হয়তো কলেজে উঠলে হয়তো বই পাবে, তার আগেই তোমরা যদি জেনে রাখো যে কী কী তোমাদেরকে পড়তে হবে, সেটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে আর কি। আর এগুলো হয়তো ইন্টারনেটে হয়তো অনেকগুলো রিসোর্স তোমরা পাবা, যেখানে হয়তো এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো আমিও চেষ্টা করব যে জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যেহেতু তোমাদের হচ্ছে ফুল সিলেবাস এক্সাম হবে, তোমাদেরকে আসলে এখানে 7টা সৃজনশীল লিখতে হবে 70 নাম্বারের, এবং 30 মার্কের হচ্ছে এমসিকিউ থাকবে। টোটাল হচ্ছে 3 ঘন্টা পরীক্ষা। তো এখানে হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে হয় সম্ভবত যে 4টা বিভাগ করে দেওয়া থাকবে, গদ্য, পদ্য এবং নাটক, উপন্যাস। তো আমি তোমাদেরকে উপন্যাসটা দেখাচ্ছি। মূলত উপন্যাস এবং নাটকটা আসলে এখান থেকে দুইটা করে থাকে প্রশ্ন। আর এখানে দেখো যে দুইটা যে উপন্যাস নাটক রয়েছে, এখানে প্রথমটা হচ্ছে দেখো উপন্যাস লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহ। লালসালু উপন্যাসটা সম্পর্কে একটু বলি। এটা অনেক বিখ্যাত একটা উপন্যাস এবং এটা থেকে চলচ্চিত্র বানানো হয়েছে। আর লালসালু উপন্যাসটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের 16 শহরে 1922 সালে। আর লালসালু উপন্যাসটা প্রকাশিত হয় 1948 সালে, তার বিখ্যাত উপন্যাস। এরপর হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, যেটা রচনা করেছেন সিকান্দর আবু জাফর। নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে গিয়ে বাংলাদেশ শেষ স্বাধীন নবাব ছিলেন। আর এটা হচ্ছে একটা সত্যি ঘটনা অবলম্বন করে নির্মিত হয়েছে নাটকটা। তো তোমরা আসলে যেহেতু অনেক বড়, আসলে এটা এক কথায় বা একসাথে পড়া আসলে সম্ভব না। এখানে অনেকগুলো চরিত্র থাকে, এবং নাটকের কথা বলছে, নাটকে অনেকগুলো চরিত্র থাকবে এবং কিছু দৃশ্য থাকবে, অঙ্ক থাকবে। এই জিনিসগুলো তোমাদেরকে ধাপে ধাপে পড়তে হবে। এখানে দেখো আমি একটু করে দেখাচ্ছি। তো লালসালু উপন্যাসটা সম্পর্কে আজকে আমি একটু কথা বলি, যেহেতু এটা অনেক বিখ্যাত একটা উপন্যাস এবং এটা ইংলিশ সহ ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান এরকম বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। আর দেখো এখানে কী কী চরিত্র লালসালু উপন্যাসে। দেখো লালসালু উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারীর পরিবার ছাড়া আরেকটি পরিবারের কাহিনী গুরুত্ব লাভ করেছে। এখানে দেখো এই মজিদ হচ্ছে অত্যন্ত মানে উপন্যাসের একটা চরিত্র,
এরপর খালেক ব্যাপারী, তিনি হচ্ছেন মাতব্বর, অর্থাৎ গ্রামের যারা সর্দার হিসেবে থাকে তিনি হচ্ছেন খালেক ব্যাপারী। আর আরেকটা জিনিস বলে রাখি, লাল সালু উপন্যাস থেকে কিন্তু মুভি বানানো হয়েছে, বাংলা সিনেমা বানানো হয়েছে। তোমরা যদি মুভিটা দেখো তাহলে হয়তো এই উপন্যাসটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেতে পারো। তো এখন দেখো এখানে আমি আরেকটু জিনিস দেখাই। লাল সালু উপন্যাসটা আসলে আমি নিজেও অনেক আগে পড়েছি। এখানে দেখো কি যে বলা হয়েছে, মজিদ একটি নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসেও একাধিকবার তার ভয়ানক নৈসঙ্গবোধের কথা বলা হয়েছে। তার কোনো আপনজন নেই যার সঙ্গে সে তার মনের একান্ত ভাব বিনিময় করতে পারে। আচ্ছা, এখন তাহলে মজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। এরপর দেখো খালেক ব্যাপারী লাল সালু উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল একটি চরিত্র। ভূস্বামী ও প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ায় তার কাঁধেই রয়েছে মোহাম্মদনগরের সামাজিক নেতৃত্ব। আচ্ছা, তাহলে দেখো গ্রামের নামটা কি? গ্রামের নাম হচ্ছে মোহাম্মদনগর। সেখানে মজিদের একটা আবির্ভাব হয় এবং এটা হচ্ছে নাটকীয় একটা আবির্ভাব। গ্রামের মানুষ তাকে দেখে যে সে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এরকম। আর এখানে আরও কিছু চরিত্র থাকতে পারে, আমি তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করি। এই পাশে দেখো, এই যে এখানে একটু বলি, লাল সালু উপন্যাসের প্রকাশ তথ্য একটু দেখাই। লাল সালু উপন্যাসটা প্রকাশিত হয় 1948 সালে। এটা দেখো কে প্রকাশ করে, ঢাকার কমরেড পাবলিশার্স এটি প্রকাশ করে, প্রকাশক মোহাম্মদ আতাউল্লাহ। এগুলো একটু পড়ে রাখবে, আসলে পরীক্ষা আসতে পারে। লাল সালুর দেখো 1960 সালে লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয়। লাল সালু নামে অনুবাদক ছিলেন কলিমুল্লাহ। আচ্ছা, এরপর দেখো 1961 খ্রিস্টাব্দে লাল সালুর ফরাসি অনুবাদ ল্যাব্রেসান্স রেসিনেস এ নামে প্রকাশিত হয়। এরপর এটা হচ্ছে এই যে এখানে দেখো আরেকটা হচ্ছে ইংলিশ অনুবাদটা ট্রি উইদাউট রুটস নামে লন্ডনের হচ্ছে একটা লিমিটেড কী যেন এটা চার্টো অ্যান্ড উইন্ডোজ লিমিটেড এটি প্রকাশ করে। উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই এটি ইংরেজি অনুবাদ করেন। পরবর্তীকালে লাল সালু উপন্যাস জার্মান ও চেক ভাষাসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আর লাল সালু দেখো কী ধরনের উপন্যাস? সামাজিক সমস্যামূলক উপন্যাস। সামাজিক যে ধর্মান্ধতা, ধর্ম ব্যবসায় যে প্রচলিত আছে সমাজে যুগের পর যুগ ধরে, এই জিনিসটাকে মূলত এখানে চিত্রায়িত করা হয়েছে। লাল সালু উপন্যাসে যারা চরিত্র আছে সেগুলো সম্পর্কে আমি একটু বোঝাতে চাই। আর কেন্দ্রীয় চরিত্র যদি বলা হয় সেটা হচ্ছে মজিদ, আর এখানে খালেক ব্যাপারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। তারপর দেখো এখানে পরীক্ষা যদি আসে যে কেন্দ্রীয় চরিত্র কোনটি, অবশ্যই মজিদ। আচ্ছা, এরপরে এখানে নোয়াখালীর ভাষায় কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, কোন ভাষায় এটা এখানে আলোচিত হয়েছে? নোয়াখালীর ভাষায়, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কিন্তু এটা এই উপন্যাসটা লেখা হয়েছে। তারপর হলো এখানে দেখো মজিদের প্রথম স্ত্রী রহিমা। মজিদের প্রথম স্ত্রী রহিমা লাল সালু উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। তারপরে এখানে আমরা তিনটা চরিত্র পেলাম। প্রথমে হচ্ছে গিয়ে মজিদ, এবং তারপরে হচ্ছে খালেক ব্যাপারী, এবং হচ্ছে এখানে রহিমার কথা বলা হয়েছে। তা আরেকজন আছে, সে হচ্ছে জমিলা। তো চারটা চরিত্র আমরা এখানে পেলাম, আরও হয়তো থাকতে পারে সামনে, হয়তো আমরা পড়বো, আমরা যখন এই উপন্যাসটা ডিটেলস পড়বো তখন হয়তো জানতে পারবো। আর আমিও আসলে অনেক আগেই পড়েছি উপন্যাসটা, অনেক দিন পড়া হয়নি, যার কারণে উপন্যাসের চরিত্র সম্পর্কেও আমার ধারণা একদম চলে গেছে। যেহেতু বড় একটা উপন্যাস, এটা আসলে সবসময় পড়ার মধ্যে রাখতে হয়। আর তো ভিডিওটা আমি আর বড় করছি না। তাহলে এখানে যেই আজকে যা দেখালাম, আশা করছি তোমরা একটা ছোট একটা ধারণা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে দেখো জমিলার কথা এখানে বলা হয়েছে, দ্বিতীয় স্ত্রীর রূপে আগমন ঘটে জমিলার। তারপর আমি এখন একটু নাটক চেষ্টা করব, নাটক দিয়ে নাটকে যে চরিত্রগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে বলে রাখি। আচ্ছা, একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এখানে টোটাল 4টি অঙ্ক রয়েছে। নাটক যেহেতু মঞ্চায়িত হয়, মঞ্চের একটা ব্যাপার আছে, এখানে টোটাল 4টা অঙ্ক আছে এবং 12টি দৃশ্য রয়েছে। অর্থাৎ 4টি অঙ্ক এবং 12টা দৃশ্যের সমন্বয়ে হচ্ছে গিয়ে এই সিরাজউদ্দৌলা নাটকটা মঞ্চায়িত হয়েছে। এখানে দেখো কোন কোন চরিত্র ইম্পর্ট্যান্ট। এখানে দেখো যে মিরন আছে, মিরন, তারপর হচ্ছে রায়দুর্লভ, তারপর হচ্ছে এখানে রাজবল্লভ আছে, উমিচাঁদ আছে, নবাব সিরাজউদ্দৌলা আছে, ঘসেটি বেগম আছে, এনারা এবং আরও কিছু চরিত্র এখানে হয়তো থাকবে। আমার যতটুকু জানি আনুমানিক 40টার মতো চরিত্র এখানে রয়েছে, হয়তো আরও কম বেশি হতে পারে। আমি যদি তোমাদেরকে আজকে হয়তো পুরোটা দেখাবো না। এখানে দেখো যে চরিত্র, দ্বিতীয় দৃশ্য, সময় হচ্ছে 1757 সাল, 19শে মে, স্থান মীর জাফরের আবাস। এইগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন দৃশ্যে কোন স্থান, এবং তারিখটাও মনে রাখতে হবে। জগৎ শেঠ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র। ওয়ার্ডস আছে, কে কোন চরিত্রে কোনটা ডায়ালগ ছিল, মানে কোনো গুরুত্বপূর্ণ যে সংলাপগুলো, সেগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এগুলো তোমাদেরকে এক্সপ্লেন করার একটা ব্যাপার আছে। এরপর মোহনলাল নামে একটা চরিত্র আছে, সিরাজ আছে, তারপর এই জিনিসগুলো আর কি। তো ভিডিওটা বড় করছি না, সবাইকে
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব, আর আমি চেষ্টা করব পরের ভিডিওতে লাল সালু উপন্যাসের যে কাহিনীগুলো সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করার জন্য এবং সেগুলো তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য। আর লাল সালু উপন্যাসটা শেষ করতে হয়তো আমার 10 থেকে 12টা ভিডিও লাগবে, এবং একই সাথে নাটকটাও আমি 10 থেকে 12টা ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব এবং চরিত্রগুলোকে এক্সপ্লেন করে দেব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আর ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।